তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার কথা মাথায় রেখে বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। বাংলার কোন গদ্য বা পদ্য থেকে কোন কোন বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিওতে সেটা আমি তোমাদের বলে দেব। আমার অনুরোধ থাকবে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নাও। শুরুতেই একটা কথা বলি, পশ্চিমবঙ্গে বহু স্কুল আছে, কয়েক হাজার স্কুল আছে। প্রত্যেক স্কুলের সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রশ্ন আলাদা হবে। তাই তোমার স্কুলে যে প্রশ্ন আসবে পাশের স্কুলে সেটা নাও আসতে পারে। এজন্য আমি একটা প্রশ্ন বলে দিলাম আর বলবো পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে, এটা একেবারেই হবে না। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, ধরো ইউটিউবেই তুমি দেখবে অনেকে এরকম বলছে ক্লাস 9-এ এই দুটো পড়ো কমন চলে আসবে। আসবে না। কিন্তু আমি যে কায়দায় আজকে তোমাদের গাইড করছি, তুমি মিলিয়ে নিও। তুমি যে স্কুলেই পড়ো না কেন, তুমি কিন্তু লিখে আসতে পারবে। শুরু করছি আজকের মূল সাজেশন। তার আগে অনুরোধ, আমি কিন্তু তোমাদের সিলেবাসে থাকা সমস্ত গল্প কবিতা লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। যারা সেই ক্লাসগুলো মিস করে গেছো, ফার্স্ট কমেন্টের লিংক রইলো, ক্লিক করে দেখে নিও। আমাদের আজকের এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাতে অবশ্যই শেয়ার করে দিও, যাতে সবাই সাজেশনটা দেখতে পারে। আর সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। শুরুতেই নব নব সৃষ্টি এই প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা তোমায় বলছি। নব নব সৃষ্টি প্রবন্ধ থেকে 3 নাম্বারের জন্য তুমি দুটো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। দেখো, দুটো প্রশ্ন বলছি কিন্তু প্রশ্ন আসলে একটা। প্রথম, সংস্কৃত কেন আত্মনির্ভরশীল ভাষা? বাংলা বা ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়? প্রশ্ন দুটো, উত্তর কার্যত একই হবে। নেক্সট, একদম এই প্রবন্ধের শেষের দিকে একটি লাইন আছে, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, বা বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। এই লাইনের তাৎপর্য বা ব্যাখ্যা, এই দুটো অংশ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই প্রবন্ধ থেকে একাধিক শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন, প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো। আলাল কি, হুতম কি, বাঁকাচোক কি, বসুমতী কি, এই রকম প্রশ্ন দেওয়া হতে পারে। বা কে অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন, কে আহাম্মকি বলেছেন, অতিশয় ব্রাহ্মণ ভদ্র ব্রাহ্মণকে, শহীদ ইনকিলাব শব্দ বাংলায় কে এনেছেন, ইমান দিয়ে ইজ্জত দিয়ে বুকের রক্ত দিয়ে লেখাটি কার, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি। এই রকম একাধিক প্রশ্ন কিন্তু তোমাদের করা হতে পারে। এমসিকিউ বা এসএকিউ এর কোনো সাজেশন হয় না, আমি কয়েকটা স্যাম্পল বললাম। তবে তোমরা যদি মনে করো পরীক্ষার আগে এমসিকিউ এসএকিউ এর একটা আলাদা কমপ্লিট সাজেশন ভিডিও পোস্ট করলে ভালো হয়, আমাকে কমেন্টে লিখে জানিও, আমি সেটা পোস্ট করে দেব। নব নব সৃষ্টি থেকে যেটুকু বললাম এটা পড়ো, সঙ্গে এই প্রবন্ধের বিষয়বস্তুটা একটু রেডি করে নিও। এবার আসছি পরের অংশ, কবিতা আকাশে 7টি তারা। এখান থেকে পশ্চিমবঙ্গের 99% স্কুলেই প্রশ্নটা কমন আসবে 3 নাম্বারে। কোন প্রশ্ন? এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে কখন খুঁজে পান? কোন কোন স্কুলে এটা 5-এও দিতে পারে। কিংবা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, আমি পাই টের, একদম লাস্ট অংশ, কবি কখন কি টের পান? এই প্রশ্নটাকে তোমরা খুব ভালো করে পড়ো। তারপর প্র্যাকটিস করো যে কেশবতী কন্যা তার বর্ণনা। ধরো কোনো একটা লাইন তুলে তোমাকে প্রশ্ন করা হলো, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কিংবা একটু ঘুরিয়ে লাইনটা দিল, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি। এই কন্যা বা কেশবতী কন্যার বর্ণনা লেখো। এই দুটো প্রশ্ন 3-এর জন্য প্র্যাকটিস করো। 5-এর জন্য খুব ভালো করে এই কবিতার বিষয়বস্তু পড়ে নাও। এখান থেকে একটা 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। কেমন প্রশ্ন? যে সান্ধ্য প্রকৃতির বর্ণনা, বা এই কবিতায় বঙ্গ প্রকৃতির বর্ণনা, এই কবিতায় শান্ত অনুগত নীল সন্ধ্যার বর্ণনা। মোট কথা, এই কবিতায় সান্ধ্য প্রকৃতির যে অপরূপ রূপ জীবনানন্দ দাশ ব্যাখ্যা করেছেন, সেটা তোমরা খুব ভালো করে রেডি করে নিও। এই প্রশ্নটাও কিন্তু অধিকাংশ স্কুলেই কমন থাকবে। এখান থেকে শর্ট কেমন হতে পারে? মূল কাব্যগ্রন্থের নাম, বাংলার সন্ধ্যাকে কোন কোন বিশেষণ দেওয়া হয়েছে,
তারপর কোনটা নরম গন্ধ আর কোনটা মৃদু ঘ্রাণ, এই কবিতায় উল্লেখিত দুটো মাছের নাম, তারপর কলমি কি, বটফল কেন ব্যথিত, ওই যে লাইনটা আছে না, লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এটা তোমার কাছে চাওয়া হতে পারে। তারপর কামরাঙা লাল মেঘের অংশটা কোথায় কেমন ভাবে ডুবে গেল, এই রকম ছোটখাটো প্রশ্ন। তারপর রূপসীর চুলের বিন্যাসের গন্ধ কেমন, কোন কোন গাছকে রূপসীর চুল চুম্বন করে যাচ্ছে, এই রকম প্রশ্ন কিন্তু হতে পারে। এমনকি আকাশে 7টি তারা বলতে কোন 7টি তারার কথা বলা হয়েছে, এই রকম প্রশ্ন তোমাকে করা হতে পারে। আমার প্রশ্ন, যেটার উত্তর তুমি আমাকে কমেন্টে লিখবে, সেটা হলো এই কবিতাতে বলা হয়েছে কামরাঙার কথা, কামরাঙা কি, আমাকে অবশ্যই তোমরা নিচে কমেন্টে লিখে জানিও। এবার পত্রপ্রবন্ধ চিঠি, চিঠি থেকে তোমরা 2-3টে বড় প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথম, স্বামীজি নোবেলকে যে যে বাধা বা বিঘ্নর কথা বলেছেন সেটা সবাই খুব ভালো করে পড়ো, এটাই অধিকাংশ স্কুলে আসবে। আর স্বামীজি নোবেলের কাছে যে কথা দিয়েছেন যে এই আমার প্রতিজ্ঞা, থাতিকা দাঁত একবার বেরোলে আর ঢোকে না, মানে এই যে যে লাইনটা আছে, ওই জায়গা থেকে স্বামীজি কোন পরিস্থিতিতে নোবেলের কাছে কি প্রতিজ্ঞা করেছিলেন, এটা 3-এ, আর 5-এ হচ্ছে বিঘ্ন আছে বহু, স্বামীজি কোন কোন বিঘ্নের কথা বলেছিলেন, এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ো। নেক্সট, স্বামীজির স্বদেশ প্রেম বা স্বামীজির চরিত্র, এটা যদি ক্লাসে করায়, এই প্রবন্ধ অনুসারে স্বামীজির স্বদেশ প্রেম বা চরিত্র দেখে রাখতে পারো। তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কাকে কেন প্রয়োজন, এখান থেকে শর্ট বলতে স্বামীজি কাকে কোথা থেকে কখন চিঠি লেখেন, নোবেলের পুরো নাম কি, মিস বুলের বয়স কত, তারপর দেখবে পেছনের দিকে ছোট ছোট করে অনেকগুলো তথ্য লেখা আছে, মিস বুলের পুরো নাম, অমুকের পুরো নাম, নোবেলের লেখা বই, নোবেল কবে কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ওই ছোট ছোট অংশগুলো অবশ্যই তোমরা পড়ে রেখো। এবার কবিতা আবহমান, এই কবিতাটা কিন্তু এক এক স্কুলে এক একভাবে ব্যাখ্যা করা হয়। কোন স্কুলে আবহমানের ব্যাখ্যাতে জীবন মৃত্যু বুঝিয়েছে, কোন স্কুলে ছোট থেকে বড় হয়ে গিয়ে আবার শৈশবে ফিরে আসা বুঝিয়েছে, কোন স্কুলে আবার গ্রাম থেকে শহরে যাওয়ার পর গ্রামে ফিরে আসার যে ইচ্ছে, এটাকে বুঝিয়েছে। এখান থেকে পড়বে কবিতার বিষয়বস্তু, তারপর নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই লাইনের তাৎপর্য, এই দুটো জিনিস একটু ভালো করে পড়বে। কবিতার বিষয়বস্তু দিলে যাই আসুক না কেন লিখতে পারবে, তবে আমার অনুরোধ ক্লাসে ক্লাস টিচার যে ব্যাখ্যাটা দিয়েছেন তোমরা উত্তর সেই আঙ্গিকে লিখবে। আবহমান কথার অর্থ কি, মূল কাব্যগ্রন্থের নাম কি, তারপর বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না, তারপর দুরন্ত পিপাসা কার, লাউ মাচাটা কোথায়, সন্ধ্যার বাতাসে কি দুলছে, তারপর সন্ধ্যা নামলে কি ধেয়ে আসে, এই রকম ছোট প্রশ্ন এখান থেকে হতে পারে। এবার চলে যাব পরের অংশে, তার আগে তুমি বলো তো সন্ধ্যার বাতাসে কি দুলছিল, কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানিও। এবার লাস্ট আমাদের সিলেবাসে যে গল্পটি রয়েছে তোমাদের সেকেন্ড সামেটিভে, রাধারানী, রাধারানী থেকে বেশ কয়েকটা বড় প্রশ্ন তোমাকে পড়তে হবে। এখান থেকে যে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই থাকবে সেটা তোমরা ধরে নিতে পারো। এটা বলবো তার আগে বলি, দেখো স্কুল যেহেতু প্রশ্ন করবে, তাই আমি সাজেশনে কি কি বললাম এটাই শেষ কথা নয়, এর সঙ্গে ক্লাস টিচার ক্লাসে তোমাদের যে যে প্রশ্ন বলেছেন সেগুলো খুব ভালো করে পড়বে। যাদের স্কুলে কোনো প্রশ্ন বলেনি তারা আমাদের এই ভিডিওতে আমি যা যা বলে দিলাম সেটাই প্র্যাকটিস করো, খাতায় লিখে নিয়ে প্রশ্নগুলো। আর যাদের স্কুল থেকে কিছু প্রশ্ন বলা হয়েছে বা স্যার তোমাদের কোনো সাজেশন দিয়েছেন বা ক্লাসে কোনো হোম টাস্ক দিয়েছেন, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আরো বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। রাধারানী থেকে রাধারানীর চরিত্র খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নেক্সট, তারা দরিদ্র কিন্তু লোভী নহে, এই লাইনের তাৎপর্য, এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি রাখো। এছাড়া রাধারানী কখন উচ্চস্বরে কেঁদে ওঠে, রাধারানীর কেন আগুন জ্বালাতে দেরি হয়েছিল, তারপর কাপুরে মিনসে পদ্মলোচন সাহা কিভাবে ব্যবসা করতেন, এই যে ছোট ছোট অংশ। তারপর রাধারানী ওর মাকে বলছেন মা এখন কি হবে, ওর মা বলছে তিনি দয়ালু বলে দিয়ে গেছেন, এই যে জায়গা, এখান থেকে কোনো লাইন, ঠিক এই রকম কিন্তু 3-এর প্রশ্ন হতে পারে। রাধারানী কোন মেলায় গিয়েছিল, শর্টে দিতে পারে। তারপর নোটের ওপর কার নাম লেখা ছিল, এগুলো শর্টে দেওয়া হতে পারে। আর তোমাদের যেটা বললাম, শর্টের জন্য আলাদা ভিডিও আমি কিন্তু তৈরি করছি, তোমরা চাইলে পোস্ট করে দেবো।
এছাড়া থাকবে ভাবার্থ সারাংশ, এটার কোনো সাজেশন হয় না। এখানে একটা টিপস বলি, তোমাদের স্কুলের যে ব্যাকরণ বই রয়েছে সেখানে যে ভাবার্থ সারাংশ রয়েছে সেইগুলো তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করো, বা ক্লাসে স্যার যেগুলো বলবেন বা ঠিক পরীক্ষার 10-15 দিন আগে ক্লাসে যেগুলো করাবেন ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি। শব্দপদ আর শব্দ ভান্ডার এটাও থাকছে ব্যাকরণ থেকে। তো এই জায়গাতে আমি বলবো ওই স্কুলের ব্যাকরণ বইটা ভালো করে ফলো করো, সেখানে অনুশীলনীতে যে প্রশ্ন রয়েছে সেগুলো দেখো। তারপর শব্দ পদের ক্ষেত্রে শব্দ পদের পার্থক্য, তারপর ধরো বিভিন্ন শব্দের ভাগ, ধরো বিশেষণের বিশেষণ, এই রকম যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া যে 5টা পদ রয়েছে তার যে ভাগগুলো, তার উদাহরণ, এই অংশগুলো একটু হলেও তোমাকে দেখতে হচ্ছে। লাস্ট রয়েছে শঙ্কুর ডায়েরি কর্ভাস, প্রথম পাতাতেই দেখবে ম্যালিফাউল আর গ্রিপ পাখির বর্ণনা আছে, খুব ভালো করে এটা রেডি করো। নেক্সট তুমি দেখবে যে কর্ভাসের জন্য যে খাঁচাটি বানানো হয়েছিল, অর্নিথন যন্ত্র, পাখি পড়ানোর যন্ত্র, সেটার কাজ কেমন, সেটার গঠন কেমন, সহজ পদ্ধতিতে যে খাঁচাটা বানানো সেটাতে কর্ভাস কিভাবে শিক্ষা লাভ করলো, এই জায়গাটা তোমরা একটু পড়বে। কর্ভাসের মধ্যে মানব সুলভ যেসব বুদ্ধির পরিচয় গোটা গল্প জুড়ে আমরা দেখতে পেয়েছি, কখনো সে ঠোঁটে করে চাবি নিয়ে আসছে, কখনো জেলি মাখিয়ে খাচ্ছে রুটি, এই যে যে মানব সুলভ বুদ্ধির পরিচয়, এইটা খুব ভালো করে পড়বে। তারপর তুমি পড়বে জাদুকর আরগাসের চেহারা সাজ পোশাক বর্ণনা। আর আরেকটা প্রশ্ন পড়বে, কর্ভাস আরগাসকে কিভাবে জব্দ করেছিল, মানে তার -20 পাওয়ারের চশমা নিয়ে উড়ে টুড়ে গেল, ওই জায়গাটা, এই রকমই প্রশ্ন কিন্তু তোমাদের করা হবে। এই প্রশ্নগুলো তাই পড়বে, সঙ্গে স্কুলে যেগুলো বলেছে সেগুলো তো পড়তেই হচ্ছে। আজ তবে এটুকু, আমি কিন্তু তোমাদের সিলেবাসে থাকা গল্প কবিতাগুলো পড়িয়ে দিয়েছি। আগামীতে আর কি পড়ানো লাগবে, বাংলার আর কি, আমি তো বাংলারই শিক্ষক, বাংলা বাদে অন্য সাবজেক্ট পড়ানোর যোগ্যতা ক্ষমতা আমার নেই, তাই বাংলার কি কি পড়িয়ে দিলে ভালো হয় তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও, অবশ্যই পড়িয়ে দেব। সবাই ভালো থেকো, সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল।